৩২ থেকে ৪০ বয়স মেয়েদের জন্য খুব জটিল এক সময়। মধ্য বয়সের কাছাকাছি, এটাকে লাভিং এজ বলে। এই বয়সে যত্ন চায়, ভালোবাসা ও সম্মান চায়। মানুষের নাটক পাটক তখন আর ভালো লাগে না। কাউকে আর নতুন করে ইমপ্রেস করার ইচ্ছা আর রুচি আসে না। কারণ বহু বছর এই অপচেষ্টাতে নিজের বহু অযত্ন করে ফেলে। অনেকে হয়তো তার যত্ন নেওয়া ছেড়েই দেয়, সংসার আর বাচ্চা বাচ্চা করে। সংসার কিন্তু বলে না নিজের যত্ন ছেড়ে দেন, কিন্তু নিজেকেই আমরা এত কম গুরুত্বপূর্ণ মনে করি যে শখ, মেধা, মনন, সৃজনশীলতা, শরীর, মন ও ত্বকের যত্ন সব কিছু ছেড়ে আমরা অন্যকে খুশি করতে নেমে পড়ি। আবার বিভিন্ন শারীরিক মানসিক জটিলতা তৈরি হওয়াও এই সময়টা আসলে আসে। তাই এখনই সময় নিজেকে ভালোবাসার। নিজেকে যদি নিজে ভালোবাসতে না পারেন, বাঁচবেন কি করে? নিজেকে ভালোবাসা দিয়েই সম্মানের রাস্তা খুলে যায়। যদি এই ভালোবাসা ও যত্ন আপনি নিজেকে নিজের প্রতি বেলায় টাইম বেঁধে না দেন, তাহলে অন্যকে ভালোবাসবেন কি করে? নিজেই যদি নিজেকে যত্ন না করেন, অন্যের কি এমন ঠেকা পড়েছে আপনার যত্ন করার? মনে রাখবেন, লক্ষ্য, কষ্ট ও সাধনায় এই এক জীবন মেলা। যা করার এই জীবনেই করুন। সময়কে নষ্ট করবেন না, কারণ এক বয়সে ভীষণ অযত্ন এই বয়সে এসে ঠিকই আপনাকে ধরা দিবে থাইরয়েড, ডায়াবেটিস, বিভিন্ন ছোট ছোট জটিলতায়। তখন আসলে খুব খুব দেরি করে বুঝবেন পৃথিবীতে সবাই সব কিছু তার নিজ নিয়মেই চলে। কারোর জন্য কিছু থেমে থাকে না, অথচ আপনি কিনা আপনার জীবনকে অন্যের কামনায় ওয়েস্ট করেছেন। নিজেকে ভালো রাখবেন, নিজেকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করবেন। আমরা সংসার করে নিজেকে আমরা কখনো টাইম দিই না। এক সময় চলে আসবে, আমরা কখনো সেটা ফিলে করতে পারি না। আমরা যে সময় এখন পার করতেছি, এক সময় আমরা আসলে এই সময়কে অনেক বেশি মিস করব। তাই যত ব্যস্ততার মাঝে থাকেন না কেন, নিজের প্রতি যত্ন নেবেন। আপনি যদি নিজের প্রতি নিজে যত্নশীল না হন, তাহলে আপনার ভালোবাসার, আপনার ভালো লাগার মানুষগুলোকে আপনি কিভাবে যত্নে ওদেরকে ভালোবাসা দিয়ে রাখবেন? আপনি অসুস্থ হয়ে পড়লে ওদেরকে দেখবে কে? ওদেরকে দেখাশোনা করতে হলেও তো আপনাকে সুস্থ থাকতে হবে। তাই আমরা মেয়েরা সব মেয়েদের উদ্দেশ্যে বলছি, আমরা নিজেদের প্রতি নিজেরা অবশ্যই খেয়াল রাখব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামিমা আফরোজ চলে এসেছি আমার চ্যানেল শামিমাস লাইফস্টাইল থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সন্ধ্যার দিকে আমি ডাক্তারের কাছে গিয়েছি। আমি কিছু টেস্ট করিয়েছি, রেগুলার যে টেস্টগুলো আমাদের বছরে একবার করানো উচিত, সেই টেস্টগুলো করার পরে আমি আজকে ডাক্তার দেখিয়েছি। তো আমার কিছু হালকা পাতলা সমস্যা আছে, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সেজন্য আমাকে মেডিসিন দিয়ে দিয়েছে, বলছে খাওয়ার জন্য। আল্লাহ যা রেখেছে, যেভাবে আছি আল্লাহ যাতে এভাবেই রাখে। দোয়া করবেন সবাই আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। যে যেখানে আছেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। মানুষ যদি বলে আমি সুখে আছি, তো কোনটাকে সুখ বলে জানি না, তবে আমি মনে করি সুখ হচ্ছে সুস্থতা। আপনি যদি অসুস্থ হন, পৃথিবীর যত ভালো জিনিস, ভালো বাসায়, যত অট্টালিকার মধ্যেই থাকেন, আপনি কিন্তু সুখী না, কারণ আপনি অসুস্থ। আপনি যতই টাকার মধ্যে আপনি থাকেন না কেন, টাকার পাহাড়ের উপরে আপনি আছেন, কিন্তু আপনি খেতে পারছেন না। এটা যে কত কষ্টের, এটা আসলে যারা খেতে পারে না বা খাবার সামনে আছে সে খেতে পারে না, ডাক্তার তাকে না করেছে খাওয়া যাবে না, এটা অনেক শোকের একটা বিষয়। তো আমি মনে করি যে আমি সুখে আছি। আমি কোনটাতে সুখে আছি? আমি সুস্থ আছি। এটাই হচ্ছে আমার আসল সুখ। কে কোনটাকে কিভাবে সুখ মনে করে সেটা আমি জানি না। আমি যেটাকে সুখ মনে করি সেটাই আমি বলেছি। তো কথা বলতে বলতে ডাক্তার দেখানো শেষ করে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে
ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নামাজ পড়েছি। তারপরে রাতের খাবার শেষ করে কিছুক্ষণ আমরা দুজন একটু হাঁটাহাঁটি করেছি, কথাবার্তা বলেছি। এখন ঘুমানোর আগ মুহূর্ত, তো এই সময় আমরা দুইজন চেষ্টা করি ইসবগুল, তোকমায় আর সিয়াশিট এই তিনটা একসাথ করে আমরা খাওয়ার চেষ্টা করি, প্রতি রাতে খাওয়ার চেষ্টা করি। আর এই কাজটা আয়নের পাপাই করে থাকে, আমি বেশি একটা করি না। তো সে আমার জন্য এক গ্লাস পানিতে এগুলো ভিজিয়ে রেখেছে, ও খেয়েছে, এখন আমি খাচ্ছি। এটা আসলে শরীরের জন্য অনেক ভালো, আমরা যারা খাই তারা তো জানি, আর যারা খান না তারা অবশ্যই খাবেন। যাদের ফ্যাটি লিভার বা যাদের ওজন বেশি, তারপরে যাদের গ্যাসের সমস্যা আছে, আবার যাদের কোলেস্টেরল আছে, হাই প্রেশার আছে, অবশ্যই তারা এটা খাবেন। আর শরীর এমনিতেও ভালো থাকে, রিল্যাক্স থাকে, পেট ঠান্ডা থাকে। তো এটা কিন্তু আসলে আমাদের খাবারের তালিকায় সবসময় খাওয়া উচিত, এটা খাবেন। তো আমি গ্লাসটা ধুয়ে রাখছি, কারণ এটা যদি আমি না ধুয়ে রাখি তাহলে ভিতরে এই দানা দানাগুলো শক্ত হয়ে থাকে, পরে আবার ধুতে গেলে আমারই কষ্ট হবে, সেজন্য ধুয়ে নিচ্ছি। তারপরে এই তো আমি এখন ঘুমানোর আগে যে কাজগুলো করি, পর্দাগুলো টেনে দিই, আমি পুরো ঘরের পর্দা টেনে তারপরে ঘুমাতে যাই। আমার কাছে রাতের বেলা ঘুম থেকে উঠে যদি আমি ডাইনিং স্পেসে আসি পানি খেতে, আমি জানালার দিকে তাকালে আমার ভীষণ ভয় লাগে। এই জন্য আমি রাতের বেলা সব জানালার পর্দা টেনে দিই, এটা আসলে আমার সব সময়ের অভ্যাস। তো সেই কাজটাই করে নিই রাতের বেলা ঘুমানোর আগে, যে প্রস্তুতি নিয়ে আর কি সেগুলোই নিচ্ছি। আমার ভিডিওর শুরুতে সবাই প্লিজ একটা লাইক দিবেন, আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অসংখ্য অসংখ্য আপু, ভাইয়া, আন্টি, আঙ্কেলের কাছে পৌঁছে দিবে। তো অবশ্যই লাইকটা দিবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেক অনেক আপু আমার চ্যানেলে নতুন নতুন যুক্ত হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে কাজটি করবেন, আপনারা আসার পরে কমিউনিটিতে গিয়ে একটা আমাকে লেটার দিয়ে আসবেন, এতে করে আমার সুবিধা হবে আপনাদেরকে খুঁজে পেতে। এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন আশা করি। আর আমি এসেছি একটু বারান্দাতে, আমার এই বারান্দার মধ্যে বেলি ফুল আছে, এত গ্রান, অথচ এখানে কিন্তু একটা ফুল আর 2-3টা কলি। আমি বারান্দায় আসার পরে গ্রানে মানে পুরো বারান্দা ছড়িয়ে গেছে। তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম আর ফুলটারও গ্রান নিচ্ছি। আমার কাছে ভীষণ ভালো লাগে বেলি ফুল, আমার অনেক বেশি পছন্দের একটা ফুল। তো কিছুক্ষণ বারান্দায় থেকে তারপরে বারান্দার গাছগুলো দেখছি, রাতের ভিউতে আসলে খুবই ভালো লাগছে। গাছ ঘুমিয়ে আছে, তো তাদেরকে বিদায় জানিয়ে আমিও ঘুমাতে এসেছি। আর আয়নের পাপা বরাবরের মতো মশারিটা টাঙিয়ে নিয়েছে। আসলে ও মশারি ওয়ে দেয়, আমি আসলে মশারি দিতে আমার এত বেশি অলসতা লাগে। তো এই কাজটা ও সব সময় করে, এটার জন্য আমি তাকে সব সময় থ্যাঙ্কস বলি। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এর মধ্যেতে সকালে আগে আল্লাহর ইবাদত বন্দিগি করেইছি, সেটা আর বলিনি। আসলে এই কাজটা সবার আগে করা উচিত, আল্লাহর ইবাদত করে তারপরে কাজে হাত দিব বিসমিল্লাহ পড়ে। এতে সারা দিনের যে ক্লান্তি আপনার শরীরে আসবে না। ফজরের নামাজটা যদি পড়েন তো অবশ্যই আমরা সবাই ফজরের নামাজটা শেষ করে তারপরে ঘুমালে, অবশ্যই যদি ঘুমাতে চান ঘুমিয়ে পড়বেন, কিন্তু নামাজটা আগে আদায় করবেন, এটা আমাদের আগের কাজ, পরে হচ্ছে অন্য সব কাজ। তো আমি নামাজ শেষ করে তারপর আবার কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের অনেক প্লেট বাটি ছিল,
এগুলো সব কিছু ক্লিন করে নিয়েছি। যেদিন আসলে রান্নাঘরে কাজ থাকে সেদিন খুবই টেনশন লাগে, কারণ রাতের বেলা কাজ কমপ্লিট করে রাখলে খুবই ভালো হয়। এটা আসলে পরের দিনের জন্য রিল্যাক্সে সকালের কাজগুলো করা যায়। তো আমি আর এর মধ্যে আপনাদের সাথে ক্যামেরাটা অন করিনি। সকালে নাস্তা শেষ করেছি, এখন দুপুরে রান্নাবান্না করব। আজকে বাসায় গেস্ট আসবে, তো সেজন্য রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু আপুর কমেন্টসের অ্যান্সার দিব। আমাকে অনেক আপুরা অনেক ভালো ভালো কমেন্টস করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক ভালোবাসা। তারা যে আমার ভিডিও দেখে আর আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। আর সেখান থেকে আজকে আমি কিছু আপুর কমেন্টসের অ্যান্সার দিব। তো আজকে যদি আপুরা আমার ভিডিওটা দেখেন, তো আপনারা অবশ্যই আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। আগেই সরি বলে নিচ্ছি, অ্যান্সারগুলো দিতে আমার দেরি হয়ে গেছে। আকিব রাফিদ মম চ্যানেলের আপু আমাকে কমেন্টস করেছে, আপু আচারের রেসিপিটা দারুণ হয়েছে। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু আরও বলেছে, আপু আমি তো টক আচার খেতে পারি না, এটা কি মিষ্টি করে বানানো যাবে? হ্যাঁ আপু, এটা মিষ্টি করে বানানো যাবে। আমি যেভাবে আচারটা দিয়েছি আপনি ঠিক সেভাবেই দিয়ে তারপরে আপনি এটার সাথে চিনি অ্যাড করে দিবেন। যেভাবে আপনি চিনি খেতে পছন্দ করেন সেভাবে চিনি দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। অনেকে আসলে টক আচার খেতে পারে না, তো আপনি মিষ্টি করে বানাতে পারেন। আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। তারপরে আরেকটা আপু আমাকে কমেন্টস করেছে, ওনার নাম হচ্ছে স্বর্ণা অ্যান্ড সাইম ব্লগ। উনি বলেছে, আগের ভিডিওর মধ্যে আমি কিছু গাছ দেখিয়েছিলাম, সে ভিডিওতে উনি কমেন্টস করেছে যে এই প্লান্টগুলো কোথায় গেলে পাবো। আর উনি আরও বলেছেন, আজ ফার্স্ট দেখেছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু, আপনি আমার ফার্স্ট ভিডিও দেখেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু আপনি কোন প্লান্টের কথা বলেছেন, কি গাছের কথা বলেছেন না প্লান্টারের কথা বলেছেন, আমি আসলে বুঝতে পারিনি। তবে যেহেতু লিখেছেন প্লান্ট, আপনিও নার্সারিতে গেলেই পাবেন যদি প্লান্ট হয়ে থাকে। অনেক সময় কমেন্টসে অনেক সময় ভুল হতে পারে লেখাতে। আর যদি প্লান্টারের কথা বলেন, আমি যে ইয়ার মধ্যে পাটের যে একটা প্লান্টার আমি কিনেছি, সেটা আমি মার্কেট থেকে নিয়েছি। মৌচাক মার্কেটের পাশে এক ভাইয়া ব্যান নিয়ে বসেছিল, সেখান থেকে আমি কিনেছি। আপু আশা করি আপনি অ্যান্সারটা পেয়েছেন। যদি আমার ভুল হয়ে থাকে, আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখেন, আবার প্লিজ আমাকে কমেন্টসটা করলে আমি আপনাকে ভালোভাবে অ্যান্সারটা দিতে পারবো। আর আরেকটা আপু আমাকে কমেন্টস করেছে, সুস্মিতা আপু, আমি ম্যাকারোমির একটা সেট বানিয়েছি প্লান্টার। এখানে আপনি বিভিন্ন প্লান্ট রাখতে পারেন, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হোক বা ন্যাচারাল আমাদের যে ফ্লাওয়ারগুলো আছে যে কোনো প্লান্টে রাখতে পারেন। তো আপু বলেছে যে ম্যাকারোমির রোপ কোথায় কিনতে পাওয়া যায়। আপু আপনি পুরান ঢাকা খেলেই পাবেন, তবে আমি আপনাকে এখন আসলে অ্যাড্রেসটা আমার জানা নেই, যেহেতু আমি যাইনি। এক আপুর মাধ্যমে আমি আনিয়েছিলাম, তো উনি জানে, তো উনি এনেছিল পুরনো ঢাকা থেকে। আপনি ওখানে গেলে আশা করি আপনি খুঁজে পাবেন। যদি আজকে আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। এর মধ্যে বলেছিলাম যে বাসায় গেস্ট আসবে, তো কে এসেছে সেটাই বলি। আমার ননদ এসেছে, আর আমার শাশুড়ি বাড়ি থেকে আমার জন্য কি কি দিয়েছে, অনেক কিছু এনেছে আমার শাশুড়ি বাড়ি থেকে। আম, তারপরে এখানে আমার ননদে এনেছে এই কলা, একটা বড় ছড়া এনেছে কলার।
আর আমগুলো সব আমার শাশুড়ি দিয়েছে তার নাতির জন্য। আমার শাশুড়ি পাগল হয়ে আছে, বাড়িতে এত আম ধরেছে, নাতিকে খাওয়াতে পারছে না। আমি তো যেতে পারি নাই, কারণ হচ্ছে আমের দিনে আমার শাশুড়ি অনেকবার বলেছে যাওয়ার জন্য, কিন্তু আমার যাওয়া সম্ভব হয়নি। আয়নের পাপার অফিস খোলা, ও তো আর যেতে পারে না। আর এখানে ঢেঁড়সগুলো আমাদের বাড়িতে হয়, মানে আমার শ্বশুর বাড়িতেই করে। এই লতিটাও আমার শাশুড়ি দিয়েছে, নিজে কেটে কুটে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাগজি, অনেক মাশাআল্লাহ কাগজি ধরেছে বাড়িতে। আমি এই কাগজি গাছটা আমার হাতে, নিজ হাতে আমি এই গাছটা লাগিয়েছি। অনেক কাগজি ধরেছে আর এত সুন্দর গ্রান, তো আমার জন্য পাঠিয়েছে আমার শাশুড়ি। আর এখানে কিছু কাঁচা আম দিয়েছে, আমি আচার দিব, তো বলেছি যে একদমই কাঁচা দেখে দেওয়ার জন্য, তো দিয়েছে। এখানে একটা আনার দিয়েছে, এই গাছটা আমি লাগিয়েছিলাম বাড়িতে, তো ওখানে প্রায় আনার ধরে। এর আগেও কিন্তু একটা পাঠিয়েছিল, ওটা আসলে নষ্ট ছিল, খেতে পারিনি। আবারও একটা দিয়েছে নাতির জন্য। তো আমি বাড়িতে গিয়েছিলাম যখন, তখন আমি অনেকগুলো ফল গাছ লাগিয়েছি, একপাশে একটু আমি ফলের বাগান করেছি, সেখানে কিছু কিছু ফল হয়েছে, সেখান থেকে আম্মা পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক কিছুই দিয়েছে বাড়ি থেকে। আর উনি এখন অনেক শান্তি বাড়ি থেকে এগুলো দিতে পেরে। আজকে কয়দিন ফোন দিয়ে কীভাবে পাঠাবো, কেমনে পাঠাবো, শুধু এই টেনশানে আসলে উনি অস্থির। আসলে শ্বশুর শাশুড়ি থাকলে অনেক ভালো। শ্বশুর বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি না থাকে তাহলে শ্বশুর বাড়ি মনে হয় না। তো শাশুড়ি শ্বশুর আসলে সবার ভাগ্যে থাকে না, যদিও আমার শাশুড়ি আছে আর শ্বশুর নাই। উনি অনেক আগে এই পৃথিবী থেকে চলে গিয়েছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর শাশুড়ি অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।